আমার নাম রবিল আর আমি একটা সরকারি ব্যাংকে চাকরি করি। আমার বিয়ে ২ বছর আগেই হয়ে গেছিল। আমার বউ সীমা খুবই সুন্দরী আর আকর্ষণীয়, যে এখন মা হতে চলেছে। এই মুহূর্তটা আমাদের জীবনে খুবই সুখের একটা সময়। সীমার ৬ মাস চলছিল, আর আমরা দুজন যে আসতে চলেছে তাকে নিয়ে খুব উৎসাহিত ছিলাম। এই সময় এমন একটা ঘটনা ঘটলো যা আমাদের জীবনকে কিছুটা বদলে দেয়। আমার চাকরিতে ট্রান্সফারে অর্ডার এসে গেছিল, আর আমাকে অন্য শহরে ট্রান্সফার করা হয়েছিল। এই ঘটনা আমাকে একটা নতুন চ্যালেঞ্জে ফেলে দিল। সীমার স্বাস্থ্য আর দেখাশোনা আমার প্রথম প্রায়োরিটি ছিল। তাই আমার অনুভব হলো যে এই সময় ওকে একা ছাড়া উচিত হবে না, কেননা গর্ভাবস্থায় সবসময় দেখভাল আর সমর্থনের প্রয়োজন। এই সমস্যার সমাধান খোঁজার জন্য আমি সীমার বাবা মাকে ডাকলাম, আর তাদেরকে পুরো ঘটনার ডিটেলসে বোঝালাম। তাদেরকে বললাম যে আমার ট্রান্সফার অন্য শহরে হয়েছে, যেখানে এই মুহূর্তে আমি সীমার দেখভাল ঠিকভাবে করতে পারবো না। আমি তাদেরকে অনুরোধ করলাম যে ওকে আপনারা আপনাদের সাথে নিয়ে যান, যাতে ও বাবার বাড়িতে নিজের মায়ের সাথে সুরক্ষিত থাকে আর আরামে থাকতে পারে। সীমার বাবা মা আমার অবস্থার কথা বুঝতে পারলেন, আর তাড়াতাড়ি করে রাজিও হয়ে গেলেন। ওকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, যাতে গর্ভাবস্থায় এই গুরুত্বপূর্ণ সময় ও নিশ্চিন্তে থাকতে পারে। এই সিদ্ধান্ত আমাকে কিছুটা নিশ্চিত করলো, কেননা আমার বিশ্বাস ছিল যে আমার বউ নিজের পরিবারের কাছে খুশি আর সুরক্ষিত থাকবে। যখন আমার বউ সীমা বাবার বাড়িতে চলে গেল, তখন বাড়িতে একা থাকা আমার জন্য একটু নতুন সমস্যা হয়ে গেল। এখন খাবার বানানো, বাড়ির সমস্ত কাজ, বাজারের দায়িত্ব আমাকেই সামলাতে হতো। যেহেতু আমি অফিসের কাজে খুব ব্যস্ত থাকতাম, তাই এই সমস্ত কাজ নিয়ে কিছুটা চিন্তিত ছিলাম। যেহেতু কিছুদিন আগে চাকরিতে আমার প্রমোশন হয়েছিল, তাই আমার বেতনও বেড়ে গেছিল। এই কারণে আমি ভাবলাম এখন ভালোভাবে জীবন কাটানোর জন্য আমার একটা নতুন ফ্ল্যাট শিফট হওয়া উচিত। তাই নিজের জন্য একটা নতুন আরামদায়ক ফ্ল্যাট পছন্দ করলাম, আর সেখানেই থাকতে লাগলাম। যে শহরে আমার ট্রান্সফার হয়েছিল, সেখানে আমার এক দুঃসম্পর্কের মামি আর তার মেয়েও থাকতো। কিছুদিন আগে একটা দুর্ঘটনাতে আমার মামার মৃত্যু হয়ে যায়। এই কারণে এখন বাড়িতে মামি আর তার মেয়ে থাকতো। যখন মামি জানতে পারলো যে আমি ট্রান্সফার হয়ে তাদের শহরে এসেছি, তখন একদিন সে আমার সঙ্গে দেখা করতে আমার ফ্ল্যাটে এলো। মামি এসে আমাকে জিজ্ঞেস করলো, রবিন, তোমার বউ কোথায়? সে তোমার সাথে কেন আসিলি? আমি তাকে ব্যাপারটা বোঝানোর জন্য বললাম, মামি, সীমার ৮ মাস চলছে। এই অবস্থায় ওকে একলা ছেড়ে অফিসে যাওয়া ঠিক হবে না। আমি ওকে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছি, যেখানে ওর বাবা মা ঠিকভাবে ও দেখাশোনা করতে পারবে। আমি ধ্যান দিয়ে আমার কথা শুনলো, আর তারপরে হেসে বলল, তাহলে রবিন, এখন তুমি একলা? তাহলে তো বাড়ির কাজ আর খাবার রান্না করা তোমার জন্য খুব সমস্যাজনক। আমি ভাবলাম কাজের চাপ তো আগে থেকেই খুব বেশি, তার উপরে এখন যদি বাড়ির কাজও নিজেকেই করতে হয়, তাহলে সমস্যা আরো বেড়ে যাবে। এই কারণে মামিকে বললাম, ভাবছি কোনো কাজের মেয়ে রাখবো, এতে আমার বাড়ির কাজ সহজ হবে। মামি তাড়াতাড়ি করে জবাব দিলেন, কাজের মেয়ে রাখার জন্য তাড়াহুড়ো করার দরকার নেই। যতদিন অবধি তোমার বউ ফিরে না আসে, আমি তোমার সাহায্য করে দেব। তোমার কাজের মেয়ে রাখার কোনো দরকার হবে না। মামির এই প্রপোজ শুনে আমি কিছুটা নিশ্চিন্ত অনুভব করলাম, আর আমি মনে মনে ভেবে নিলাম, যদি মামি আমার সাহায্য করে, তাহলে নিজের কাজ আর বাড়ির কাজের মধ্যে তালমেল বসাতে সহজ হবে। তাই সঙ্গে সঙ্গে আমি মনে মনে সিদ্ধান্ত করে নিলাম যে মামিকে তার সময় আর কষ্টের জন্য কিছু টাকা দিয়ে দেব, যাতে তারও এটা অনুভব হয় যে আমি তার সাহায্যের সম্মান করছি। পরের দিন যখন আমি সকালবেলা অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম, সে সময় মামি আমার বাড়িতে একটা খবর দিতে এলো। সে বলল, রবিল, আমাকে কিছুদিনের জন্য আমার মায়ের কাছে যেতে হবে। সে খুব অসুস্থ, তাই তার দেখাশোনা করতে হবে। আমি মনে প্রাণে তোমার সাহায্য করতে চাইতাম, কিন্তু আমাকে এই মুহূর্তে সেখানেই যেতে হবে। আমি তার সমস্যা বুঝলাম আর বললাম, মামি, তুমি চিন্তা করো না, পরিবারের দেখাশোনা সবার আগে, আমি এখানে ম্যানেজ করে নেব। মামি কিছুটা শান্তির শ্বাস নিয়ে বললেন, রবিন, তোমার বাড়ি আর কাজের মধ্যে যাতে সমস্যা না হয়, সেই কারণে আমি রিয়াকে তোমার সাহায্যের জন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। ও তোমার জন্য খাবার রান্না করে দেবে, আর বাড়ির সমস্ত কাজে সাহায্য করবে। রিয়া আমার মামার মেয়ে। মামার মৃত্যুর পরে বাড়িতে মামি আর ও দুজনেই থাকতো। আমি মামির প্রস্তাব নিশ্চিন্তে স্বীকার করে নিলাম। বললাম, ঠিক আছে মামি, এতে আমার অনেক উপকার হবে। সেই দিন রবিবার ছিল, তাই আমি বাড়িতে আরাম করে ঘুমাচ্ছিলাম। সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠে আমি আমার জন্য চা বানালাম আর ফ্ল্যাটের কিছু কাজ সারলাম। দুপুরবেলার দিকে হঠাৎই দরজার ঘন্টা বাজলো। আমি ভাবতে লাগলাম, এই সময় আবার কে হতে পারে। দরজার দিকে এগিয়ে যখন দরজা খুললাম, তখন কিছু সময়ের জন্য আমি চোখের পলক ফেলতেই ভুলে গেলাম, কেননা সামনে দাঁড়ানো মেয়েটা খুবই সুন্দরী আর আকর্ষণীয় ছিল। ও
ওর চোখে সারল্য আর মুখে একটা মিষ্টি হাসি লেগেছিল। আমি ওকে দেখলাম আর কিছু সময়ের জন্য হতবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম, কেননা আমি ভাবতেই পারিনি যে রিয়া এতটা সুন্দরী হতে পারে। ও মুখে একটা হালকা হাসি এনে বলল, রবিন দাদা, আমি রিয়া। মা আমাকে এখানে পাঠিয়েছে যাতে আমি আপনার সাহায্য করতে পারি। ওর আওয়াজে একটা ন্যাচারাল আত্মবিশ্বাস ছিল। আমি তাড়াতাড়ি নিজের হুঁশ ফিরে পেলাম আর হেসে জবাব দিলাম, আরে রিয়া, ভিতরে এসো। তোমার মা বলেছিল যে তুমি আসতে চলেছো। ও ভিতরে এসে আস্তে আস্তে বলল, মা বলেছিল যে আপনার ঘরের আর অফিসের কাজে অসুবিধা হচ্ছে, তাই আমাকে আপনার সাহায্য করার জন্য পাঠিয়েছে। আমি ওকে বসার জন্য বললাম আর চা অফার করলাম। ও হাসি মুখে বলল, না দাদা, আমি চা খাই না। প্রথমে আমাকে বলল, তুমি কি খেতে পছন্দ করো, আমি তোমার পছন্দের খাবার বানাবো। ওর কথা শুনে আমি হাসলাম আর মনে মনে অনুভব করলাম যে ওর এখানে আসার আমার বাড়ির পরিবেশ কিছুটা বদলাতে চলেছে। আমি আর কিছুই বলিনি। ও নিজে থেকে বাড়ির কাজ করতে শুরু করে দিল। ও খুব সহজে আর আত্মবিশ্বাসের সাথে সমস্ত কাজ শেষ করেছিল, আর আমি ওকে চুপচাপ দেখে যাচ্ছিলাম। ওর প্রতিটা নড়াচড়াতে একটা আলাদাই আকর্ষণ ছিল। ওর রূপ আর ব্যক্তিত্ব এত প্রভাবশীল ছিল যে আমি আমার চোখ ওর উপর থেকে সরাতেই পারছিলাম না। আমার বউ সীমা থেকে রিয়া অনেক বেশি সুন্দরী ছিল। আমি তো এত সুন্দরী মেয়ে আগে কখনোই দেখিনি। এই খেয়ালে বারবার আমার মাথায় আসছিল। আর আমি ভাবতে লাগলাম, এত সুন্দরী মেয়ে হয়েও ওকে এখানে আমার কাজ করতে হচ্ছে। আমার এই জিনিসটার উপরে রাগ হচ্ছিল যে মামি রিয়াকে কিভাবে এই ধরনের কাজ করার জন্য পাঠাতে পারে। ও হালকা ছোট কাপড় পরেছে, যেটা হয়তো বাড়িতে কাজ করার জন্য সঠিক ছিল, কিন্তু আমার মনে এই খেয়াল এলো যে কখনো কি কোনো মা নিজের মেয়েকে এরকম কাপড় পরতে দিতে পারে। এছাড়াও আমি ভাবতে লাগলাম যে রিয়ার বয়স তো বিয়ের মতো হয়ে গেছে, কিন্তু মামি এখনো অব্দি ওর বিয়ে কেন দেয়নি। এই সমস্ত প্রশ্ন আমার মনে বারবার উঠছিল। তাই শেষ পর্যন্ত আমি ওকে সোজাসুজি জিজ্ঞেস করার সিদ্ধান্ত নিলাম। রিয়া যখন ঘরের মধ্যে কাজ করছিল, তখন আমি ধীর গলায় জিজ্ঞেস করলাম, রিয়া, তুমি এখন অব্দি বিয়ে করনি কেন? ও কিছুটা থেমে আমার দিকে দেখলো আর ওর মুখের উপরে একটা হালকা উদাস ভাব ফুটে উঠলো। এরপরে ও বলল, দাদা, বাবার মৃত্যুর পরে মায়ের উপরে বাড়ির সমস্ত দায়িত্ব এসে যায়। তাকে একা সমস্ত কিছু সামলাতে হয়। এই পরিস্থিতিতে আমার বিয়ের ব্যাপারে চিন্তা করার মতো সময় আর অবস্থা কোনোটাই মায়ের উপর ছিল না। ওর গলায় একটা গভীর কষ্ট ছিল, যেটা শুনে আমার অনুভব হলো যে রিয়ার জীবন কতটা অসুবিধার মধ্যে কেটেছে। আমি ওকে বুঝিয়ে বললাম, এটা সত্যি যে মাম্মি একলা অনেক কিছু সামলেছে, কিন্তু রিয়া, তুমি তো বুদ্ধিমান আর সুন্দরী। তোমার জন্য কোনো ভালো সম্বন্ধ সহজেই পেতে পারো। তোমার ভবিষ্যতের ব্যাপারেও মামির চিন্তা করা উচিত ছিল। ও হালকা হাসলো আর জবাব দিল, মা আমার বিয়ের ব্যাপারে অবশ্যই চিন্তা ভাবনা করেছে, কিন্তু এখন অব্দি এরকম কাউকে পাওয়া যায়নি যাকে মা আর আমি দুজনে স্বীকার করতে পারি। ওর কথা শুনে আমি ওর জ্ঞান বুদ্ধি সম্পর্কে আরো বেশি করে বুঝতে পারলাম। আমি অনুভব করলাম যে ও শুধু সুন্দরীই ছিল না, বরং নিজের পরিবারের প্রতি খুব দায়িত্বশীল ছিল। এখনো প্রতিদিন আমার বাড়িতে আসতে লাগলো। শুরুর দিকেও নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতো আর নিজের দায়িত্ব খুব সততা আর হৃদয় দিয়ে পূরণ করতো। কিন্তু কিছুদিন পরে আমি অনুভব করলাম যে রিয়ার ব্যবহার ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। ও নিজের কাজ খুব ধ্যান দিয়ে করত, সমস্ত ছোটখাটো ব্যাপারেও খেয়াল রাখতো, আর আমার জন্য সমস্ত জিনিস একদমই পারফেক্ট বানানোর চেষ্টা করত। একদিন যখন আমরা কথা বলছিলাম, হঠাৎ করে ও আমাকে আমার বউয়ের ব্যাপারে জিজ্ঞেস করতে শুরু করে দিল। ও আমার বউয়ের ব্যবহার, পছন্দ অপছন্দ আর আমাদের সম্পর্ক ব্যাপারে জানতে চাইলো। ওর আমার বউয়ের ব্যাপারে সবকিছু জানতে চাওয়ার আগ্রহ দেখে আমি কিছুটা অবাক ছিলাম, কিন্তু তারপর আমি ওকে সবকিছু বলে দিলাম। আমি ভাবলাম হয়তো এমনি জিজ্ঞেস করছে, কিন্তু যখন আমি ওকে বললাম যে আমার বউ কয়েক মাস অব্দি আসবে না, তখন ওর মধ্যে একটা আনন্দ আর খুশি প্রতিক্রিয়া দেখা গেল। ওর এই খুশি আমাকে কিছুটা হতবাক করে দিয়েছিল। আমি ভাবলাম হয়তো এটা সামান্য প্রতিক্রিয়া হতে পারে, কিন্তু ধীরে ধীরে ওর ব্যবহার খুব বেশি অদ্ভুত হতে লাগলো। এখন রিয়া আমার জন্য প্রতিদিন আলাদা আলাদা প্রকারের সুস্বাদু খাবার বানাতে লাগলো। ও প্রতিবার নতুন কিছু বানানোর চেষ্টা করতো, আর এটা অবশ্যই নিশ্চিত করতো যে সেটা আমার পছন্দের হবে। শুরুতে আমি ভাবলাম এটাই ওর কাজ আর ও এই জিনিসটা দায়িত্বের সাথে পূরণ করছে, কিন্তু তারপরে আমি দেখলাম এটা শুধু খাবার বানানোতে সীমাবদ্ধ ছিল না, বরং ও আমার পছন্দের ড্রেসও পরতে শুরু করে দিয়েছিল। এসব দেখে আমার অদ্ভুত লাগতে শুরু করলে একদিন আমি ওকে বললাম, রিয়া, তোমার যে কাজ করার জন্য বলা হয়েছে সেটাই করো, বেশি কিছু করার দরকার নেই। কিন্তু আমার কথার কোনো প্রভাব ওর উপর পড়লো না। যদিও ও আমার জন্য জিনিসপত্র গুছিয়ে রাখতো, আমার কাপড় বের করে রাখতো, এমনকি আমার বিশ্রামেরও ধ্যান রাখতে শুরু করেছিল, কিন্তু ওর এই ব্যবহার আমাকে অসহায় করে দিল।
আমি বুঝতে পারছিলাম না যে ও এইরকম কেন করছে। ওর ব্যবহারে এক ধরনের আলাদা ভাব ফুটে উঠতে শুরু করেছিল, যেটা আমাকে অদ্ভুত ধরনের এক টেনশনে ফেলে দিয়েছিল। আমার বাড়িতে ওর আসা 10 দিন হয়ে গেছে। তাই আমি একদিন জিজ্ঞেস করলাম, রিয়া তোমার মা কবে আসবে? তখন ও বলল, দাদা, দিদিমার শরীর এখনো ঠিক হয়নি, এই কারণে মা আরো কিছুদিন গ্রামেই থাকবে। এখন রিয়ার কাপড় চোপড়ে একটা বড় পরিবর্তন আসতে শুরু করেছে। ও শাড়ি পরতে শুরু করেছিল, আর শাড়িতে ওকে আরো বেশি আকর্ষণীয় লাগতো। ওকে কোনো ফিল্মের হিরোইনের থেকে কম মনে হতো না। ওর চালচলন ও সৌন্দর্য পুরো এরিয়াতে মোহিত করে দিয়েছিল। ও নিজের চুল ফুল লাগাতে শুরু করেছিল, ফুলের মিষ্টি সুগন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়তো। ও যখন আমার পাশ দিয়ে যেত, তখন সেই সুগন্ধ আমার মনকে মোহিত করে দিত। প্রতিবার যখন আমি ওর দিকে তাকিয়ে দেখতাম, তখন হঠাৎ করে আমার বউয়ের কথা আমার মনে ফুটে উঠতো। এখন আমার এরকম মনে হতে শুরু করেছে যে রিয়া যেন বুঝেই আমার বউয়ের মতো হওয়ার চেষ্টা করত, কেননা ও আমার বউয়ের ব্যাপারে সবকিছু আমার থেকে শুনে নিজের উপরে অ্যাপ্লাই করার চেষ্টা করছিল। ওর ব্যবহার আর ওর ড্রেস ধীরে ধীরে সেই দিকে ইশারা করছিল। যখন আমি ওকে এই রূপে দেখতাম, তখন আমার বউয়ের কথা আমার খুব মনে পড়তো। আর একটা অদ্ভুত দোমনা আমার মনে উপস্থিত হয়ে যেত। আমার এরকম মনে হতো যে আমি ওকে বুকে জড়িয়ে নিই, আর সেই মুহূর্তে নিজের হৃদয়ে গেঁথে নিই। রিয়ার এই বদলানো ব্যবহার আর আন্দাজ আমাকে আরো দোমনায় ফেলে দিচ্ছিল। ও কখনো আমার বউয়ের মতো সেজে আমার সামনে আসতো, তো কখনো একদম আলাদা রূপে। আমি বুঝতে পারছিলাম না যে ও কেন এরকম করছে, আর ওর এই বদলানোর পিছনে কি উদ্দেশ্য থাকতে পারে। একদিন আমি ওকে বললাম, এরপর থেকে তুমি ফুল ড্রেস পরবে, শর্ট ড্রেস পরবে না। কেননা শর্ট ড্রেসে তোমাকে দেখে আমার অদ্ভুত মনে হয়। একা তো বাড়িতে আমি একলা পুরুষ, তার উপরে রিয়া সুন্দরী আর যুবতী। যদি কোনো সুন্দরী মেয়ে বারবার আপনার সামনে শর্ট ড্রেসে চলে আসে, তাহলে যে কোনো পুরুষই আকর্ষিত হতে পারে। ও একটা যুবতী মেয়ে হওয়ার পরেও ও একদমই লজ্জা পেত না। এরপরে একদিন এমন হলো যেটা আমার পুরো জীবনকে একদম নাড়িয়ে রেখে দিল। এই ঘটনাটা এতটাই প্রত্যাশিত ছিল যে আমার বিশ্বাসই হচ্ছিল না এইসব আমার সাথে হয়েছে। সেই দিন ও প্রতিদিনের মতো ঘরের সমস্ত কাজ শেষ করে যখন বাড়ি যাওয়ার গোছগাছ করছিল, তখন হঠাৎ করে খুব জোরে বৃষ্টি হতে শুরু হয়ে গেল। আকাশে প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছিল, আর বৃষ্টি এত জোরে হচ্ছিল যে বাইরে বেরোনোই অসম্ভব ছিল। ও উৎসুক হয়ে জানলার পাশে দাঁড়িয়ে বাইরে বৃষ্টি দেখছিল। আমি ওর অস্বস্তি অনুভব করতে পারলাম, তাই ওকে বললাম, রিয়া, এত প্রচন্ড বৃষ্টিতে তুমি বাইরে যাবে কিভাবে? মামিও গ্রামে গিয়েছে, আর তোমাদের বাড়িতেও কেউ নেই, তাই আজকে রাত এখানেই থেকে যাও। সকালবেলা যখন বৃষ্টি থামবে তখন চলে যেও। প্রথমে তো ও কিছুটা দ্বিধায় পড়ে গেল, তারপরে ও আমার কথা মেনে নিয়ে বলল, ঠিক আছে রবিন দাদা, যদি তোমার কোনো সমস্যা না হয়, তাহলে আজকে রাতে আমি এখানেই থেকে যাচ্ছি। ও সেই রাতের জন্য খাবার বানালো। তারপরে আমরা দুজন একসাথে বসে খাবার খেলাম। এটা প্রথমবার যখন আমরা একসাথে এত সহজভাবে সময় কাটালাম। খাবার খাওয়ার পরে আমি নিজের ঘরে চলে গেলাম আর টিভি দেখতে লাগলাম। আমি ওকে বললাম, তুমি বারান্দার সোফার উপরে ঘুমিয়ে যাও, সেটাই তোমার জন্য আরামদায়ক হবে। ও সারাদিনের কাজের কারণে খুব ক্লান্ত ছিল। ও কিছু সময় এদিক ওদিক জিনিসপত্র ঠিক করলো, আর তারপরে সোফার উপরে গিয়ে ঘুমিয়ে গেল। ক্লান্তির কারণে ও কিছু সময়ের মধ্যেই গভীর ঘুমিয়ে গেল, আর আমি নিজের ঘরে টিভি দেখতে থাকলাম। রাত প্রায় 12টার দিকে হঠাৎ করে আমার তৃষ্ণা লাগলো, তাই আমি জল খাওয়ার জন্য যখন রান্নাঘরে গেলাম, রান্নাঘর থেকে ফিরে আসার সময় আমার নজর ওর উপরে পড়লো। ও সোফার উপরে গভীর ঘুমিয়েছিল। রাতের হালকা আলোতে ওর চেহারা খুবই শান্তশিষ্ট আর সুন্দর লাগছিল। জানলা দিয়ে আসা ঠান্ডা হাওয়া ওর চুলের সাথে খেলছিল, আর ওর খোলা চুল বারবার ওর গালের উপর এসে পড়ছিল। ও ঘুমের মধ্যে বারবার নিজের চুল ঠিক করার চেষ্টা করছিল, কিন্তু চুলগুলো আবার ওর মুখের উপরেই এসে যেত। ওর এই সামান্য চিন্তা আর সারল্য আমার ভিতর অব্দি ছুঁয়ে গেল, আর আমি ওর দিকে আরো আকর্ষিত হতে লাগলাম। ধীরে ধীরে আমি ওর কাছে পৌঁছে গেলাম, আর ওর সামনে নিচেই বসে গেলাম। আমি ওর গালের উপরে আসা চুলগুলোকে ঠিক করার জন্য যখনই হাত বাড়ালাম, তখনই হঠাৎ বিদ্যুৎ চমকালো, আর এ ভয় পেয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। ও ঘুমের মধ্যে ছিল, কিন্তু আমার স্পর্শ পেয়ে ও পুরো দমে জেগে উঠলো। ওর এই স্পর্শ আমার খুব ভালো লাগছিল, আর আমি ওকে বুকে জড়িয়ে নিলাম। ও আরো বেশি করে আমার সঙ্গে চিপকে গেল, আর আমরা একে অপরকে বুকে জড়িয়ে নিজেদের ভুলতে শুরু করে দিলাম। কিছু সময় পরে বৃষ্টি থেমে গেল, আর আমরা একে অপরের কোলেই ঘুমিয়ে গেলাম। পরের সকালে যখন আমার চোখ খুললো, তখন আমি বুঝতে পারছিলাম না যে এই অবস্থা আমার কি করা উচিত। আমি তাড়াতাড়ি করে ওকে আমার কাছ থেকে সরিয়ে দিলাম, আর নিজের ঘরে চলে এলাম। আমার চোখে আমার বউয়ের মুখ ভেসে উঠেছিল। যদিও এই সবকিছু জেনে যায়, তাহলে নিশ্চিত ও আমাকে ডিভোর্স দিয়ে দেবে। তাই আমি আমাকে আমার হবু বাচ্চাকেও হারানোর ভয় পাচ্ছিলাম।
আমি বারবার ভাবছিলাম যদি আমার পরিবারের লোকেরা এসব জেনে যায় তাহলে তারা আমার ব্যাপারে কি ভাববে, তাদের চোখে আমার কি সম্মান থাকবে। এই চিন্তা আমার মাথা ভারী করে দিয়েছি। আমি চিন্তায় পড়ে গেছিলাম, আর আমার মনে একটা অদ্ভুত ধরনের বোঝা অনুভব হচ্ছিল। তখনই হঠাৎ আমার ঘরের দরজা হালকা করে খুললো। আমি দেখলাম রিয়া ভিতরে আসছে। ও স্নান করে নিয়েছে, আর ওর মুখের উপরে হালকা একটা লাজুক ভাব আর গম্ভীর্য ছিল। ও ধীর করে মাথা নিচু করলে আর বলল, রবিন, রাতের বেলা যা কিছু হয়েছে সেটা আমি কখনোই ভুলতে পারবো না। ওর এই কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমার মনে একটা অপরাধ বোধ জেগে উঠলো, আর আমি তাড়াতাড়ি করে বললাম, রিয়া, আমাকে ক্ষমা করে দাও। আমার দ্বারা যে ভুল হয়েছে। ও আমার কথা সেখানেই থামিয়ে দিল আর বলল, থামো রবিন, তোমার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। ভুল তোমার নয়, আমার ছিল। এ কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। ও নিজের কথা এগিয়ে নিয়ে বলল, যেদিন থেকে আমি তোমাদের বাড়িতে এসেছি আমি দেখেছি যে তুমি আমাকে কখনোই খারাপ নজরে দেখোনি। তোমার এই জিনিসটাই আমার সবচেয়ে বেশি পছন্দ এসেছিল। ও আরো বলল, তুমি আমাকে শর্ট ড্রেস পরতে নিষেধ করে ফুল ড্রেস পরার জন্য বলেছিলে। যদিও এই কথাটা আমার মায়ের বলা উচিত ছিল, কিন্তু তুমি বলেছিলে। তোমার এই ব্যবহার বলে যে তুমি কত ভালো আর কত সৎ মানুষ। ও কিছুটা থেমে তারপর আবার বলল, রবিন, আমি তোমার সাথে একই ঘরে ছিলাম। আমি তোমার দুঃসম্পর্কের মামাতো বোন। তারপরও তুমি কখনোই আমার সুযোগ ওঠানোর চেষ্টা করোনি। কিন্তু আমি তোমার বউয়ের ভাগ্য দেখে জ্বলতে শুরু করেছিলাম। ওর এই কথা শুনে আমি চমকে উঠেছিলাম। ও গভীর শ্বাস নিয়ে আরো বলল, তোমার বউয়ের ভাগ্য দেখে আমার জ্বলন অনুভব হচ্ছিল, কারণ সে তোমার মতো সৎ আর বুদ্ধিমান স্বামী পেয়েছে। এই কারণে আমি তোমার বউয়ের ব্যাপারে সবকিছু জানার চেষ্টা করতাম আর ওর মতো হওয়ার চেষ্টা করতাম। ও আরো বলল, আমি শাড়ি পরতে শুরু করলাম, খোবায় ফুল লাগালাম। এই সবকিছু আমি তোমাকে আকর্ষিত করার জন্য করেছিলাম। কিন্তু তারপরও তুমি আমার দিকে ধ্যান দাওনি। তুমি সবসময় নিজের মধ্যেই থাকতে। ও আরো বলল, সত্যি বলছি রবি, আমি আজ অব্দি তোমার মতো সৎ মানুষ কখনোই দেখি। তুমি আমাকে এটা শিখিয়েছো যে ভালো মানুষ তারাই হয় যারা সমস্ত পরিস্থিতিতে নিজের চরিত্র ঠিক রাখতে পারে। ও চেহারাতে হালকা হাসি আর চোখে সততা ছিল। ওর সমস্ত কথা শোনার পরে আমি নিশ্চুপ হয়ে গেলাম। ওর কথায় আমার মনে অনেক ভাবনা জাগিয়ে দিয়েছি। আমার মন আর মস্তিষ্কে একটা জিনিস স্পষ্ট ছিল, যে এই সব কিছু শেষ হওয়া উচিত। তাই কিছু সময় পরে আমি ধীর করে বললাম, রিয়া, আমাকে ক্ষমা করে দাও। যা কিছু হয়েছে সেটা আমার ভুল ছিল, কিন্তু এখন আমি চাই তুমি এসব কিছু ভুলে নিজের লাইফে এগিয়ে যাও। তোমার সাহায্যের জন্য যত টাকা চাও আমি দিতে রাজি আছি, কিন্তু কাল থেকে তুমি আর আমার বাড়িতে এসো না। আমার এই কথা শুনে ও নিজের মাথা তুলে আমার দিকে দেখলো। ওর চোখে কোনো রাগ বা ক্ষোভ ছিল না। শান্ত স্বরে ও জবাব দিল, রবিন, আমার টাকার দরকার নেই। যা কিছু হয়েছে সেটা আমাদের মধ্যেই থাকবে। আমি এই ব্যাপারে তোমার বউকে কখনোই কিছু বলবো না। আমি তোমার সংসার নষ্ট হতে দেব না। যা কিছু হয়েছে তার জন্য আমিও ততটাই অপরাধী যতটা তুমি। তাই এইসব এখানেই শেষ হওয়া উচিত। তুমি নিশ্চিন্তে থাকো। এটা বলে রিয়া উঠলো আর ধীরে ধীরে নিজের বাড়িতে চলে গেল। আমি ওকে যেতে দেখতে থেকে গেলাম। সেদিনের পর ও আমার বাড়িতে আসা বন্ধ করে দিল। এভাবে কিছুদিন কেটে গেল। তারপরে একদিন হঠাৎ আমার কাছে ফোন এলো। ফোন তুলতে আমার বউ আনন্দের সাথে বলল, রবিন, তুমি বাবা হয়ে গেছো। এই খবর শুনে আমার চোখ খুশিতে ভরে উঠেছিল। আমি সেই মুহূর্তে নিজের সমস্ত দুঃখ আর অপরাধ বোধ ভুলে গেলাম। কয়েকদিন পরে আমার বউ বাড়িতে এসে গেল। এখন আমি আমার বউ আর ছেলের সাথে একটা শান্তির জীবন কাটাতে শুরু করেছি। একদিন আমি আমার বাড়ির কাজে ব্যস্ত ছিলাম। তখন হঠাৎ দরজার ঘন্টা বাজলো। আমি ভাবলাম হয়তো কোনো ডেলিভারি বয় বা প্রতিবেশী, কিন্তু দরজা খুলে দেখলাম দরজার বাইরে একটা গিফট রাখা আছে। আমি কিছুটা অবাক হয়ে চতুর্দিকে তাকালাম, কিন্তু সেখানে কাউকে দেখতে পেলাম না। তাই আমি সেই গিফট উঠিয়ে বাড়ির ভিতরে নিয়ে এলাম। এটা খুব সুন্দর করে প্যাক করা ছিল। উৎসুক হয়ে আমি ধীরে ধীরে গিফটটা খুলতে শুরু করলাম। গিফটের ভেতরে ছোট বাচ্চার জন্য অনেকগুলো জিনিস রাখা আছে, ছোট কাপড়, খেলনা আর একটা ফুলের তোড়া। ফুলের তোড়া দেখে আমার হৃদয় ধুকধুক করে উঠলো। আর আমি খুব তাড়াতাড়ি বুঝে গেলাম যে এই গিফট রিয়া পাঠিয়েছে। তখন আমার বউ এসে আমাকে জিজ্ঞেস করলে, এই গিফট কে দিয়েছে? আমি ওকে কিছুই বলিনি। ব্যাস গিফটের মধ্যে রাখা জিনিসপত্র গভীরভাবে দেখতে থাকলাম। তখনই আমার নজর গিফটের মধ্যে রাখা একটা চিঠির উপরে করলো। ও আমার ছেলের জন্য শুভকামনা লিখেছিল, কিন্তু চিঠির উপরে কারো নাম ছিল না। আমি আমার বউকে বললাম, মনে হয় কেউ আমাদের ছেলের জন্য এই উপহার রেখে গেছে, হয়তো কোনো পরিচিত হবে। আমার বউ এটাকে সামান্য ব্যাপার ভেবে মাথা নাড়িয়ে দিল, আর কিছু বলতে যাচ্ছিল। তখন আমাদের বাচ্চা কান্না করতে লাগলো। সীমা সঙ্গে সঙ্গে বাচ্চার কাছে দৌড়ে গেল আর এসব কিছু ভুলে গেল। সেদিনের পরে রিয়াকে আমি কখনোই দেখতে পাইনি। ও যে প্রতিজ্ঞা করেছিল
সেটা সম্পূর্ণরূপে পূরণ করেছিল। ও আমার জীবন থেকে এমনভাবে চলে গেছিল যেন আমার জীবনে কখনোই আসেনি। আমরা স্বামী স্ত্রী নিজের ছেলের সাথে এখন খুব শান্তিতে জীবন কাটাচ্ছি। রিয়ার গিফটটা সেই চিঠি আমার জন্য এমন একটা স্মৃতি হয়েছিল, যেটা আমাকে সবসময় মনে করাতো যে সঠিক নির্ণয় আর ত্যাগেই সম্পর্ককে সুন্দরভাবে টিকিয়ে রাখা যায়। বন্ধুরা, যদি এই গল্পটি তোমাদের পছন্দ হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে। ধন্যবাদ বন্ধুরা।